কথাশিল্পী বিমল মিত্রের লেখা বাংলা সাহিত্যের বৃহত্তম গ্রন্থ হিসেবে 2 খণ্ড কড়ি দিয়ে কিনলাম সুপরিচিত হয়েছে। কাহিনীর কালপরিধির অতি বিস্তৃত নয়, মাত্র একটি বালকের কৈশোর থেকে যৌবনের মধ্যভাগ পর্যন্ত। কিন্তু সেই স্বল্পকালের গণ্ডিতেই বাংলাদেশের বিপুলতম পরিবর্তনের সন্ধিক্ষণ দেখা গেছে। একদিন মানুষের জন্যই টাকা সৃষ্টি হয়েছিল, আর তখন টাকার জন্য সৃষ্টি হলো ঘোষাল সাহেবদের মতো মানুষদের। নমস্কার, আজ থেকে শুরু হচ্ছে কড়ি দিয়ে কিনলামের 2য় খণ্ড। তাহলে আসুন শুনে নেওয়া যাক 2য় খণ্ডের প্রথম পর্বটি। শুরু করছি আজকের পর্ব। আবার সেই আপিস, আবার সেই জীবন। নতুন চেয়ারে বসেও পুরনো আপিসের গন্ধটা যেন বিষিয়ে দেয় মনটাকে। মিস্টার ঘোষালের ঘরে বসেও দীপঙ্কর যেন পুরনো দিনগুলোর কথা ভুলতে পারে না। সকালবেলার আবহাওয়াটা সমস্ত মনটাকেই আচ্ছন্ন করে রেখে দিয়েছে। কখন ফাইলগুলো এসে জমা হয়েছে টেবিলের ওপর, আবার কখন সেগুলো চলে গিয়েছে টেবিল থেকে যন্ত্রের মতো। যন্ত্রের মতো কাজ করে যায় দীপঙ্কর। যন্ত্রের মতোই আপিসের রেলগাড়ি গড়িয়ে গড়িয়ে যেন শুধু চলতেই জানে, থামতে জানে না। ট্রেনে তবু ড্রাইভার বদল হয়, ইঞ্জিন বদল হয়, গার্ড বদল হয়। ট্রেনের তবু বৈচিত্র্য আছে যাত্রায়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, এক ঋতু থেকে আরেক ঋতুতে, রোড সাইড থেকে জংশনে, জংশন থেকে ব্রাঞ্চে। কিন্তু আপিসের যেন আর ঋতু বদল নেই। চেয়ার বদলালেও যেন আবহাওয়ার বদল হয় না। ফাইলের মধ্যে চোখ নিবিষ্ট রেখেও যেন মন উড়ে যায় অন্য জায়গায়, যেন চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যটা। সতী যেন আপিসের ফাইলের ভিড়ের মধ্যেও উঁকি মারে। সতীর সেই মূর্তিটা ভেসে ওঠে চোখের ওপর। সতীর চোখে জল নেই, সতীর শরীরে প্রাণ নেই। সতী যেন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। সতী যেন আকাশে, বাতাসে, অন্তরিক্ষে সর্বত্রই ছড়িয়ে আছে। সতী যেন বলছে, আমি সব সহ্য করব, আমি সকলকে ভুলে যাব। আমার নিজের শিক্ষা, নিজের অস্তিত্ব কোনো কিছুরই দরকার নেই। সব আমি জলাঞ্জলি দেব। আমি আত্মঘাতী হব। জার্নাল সেকশনের কেজি দাসবাবু চায়ের গ্লাস থেকে মুখ তুলে নিয়ে বললে, ছোটবেলায় বইতে পড়েছি, অতিবার ভালো নয়, ঝড়ে পড়ে যাবে। কথাটা মিথ্যে নয় হে? রমেশবাবু জিজ্ঞাসা করলেন, কেন বড়বাবু, কি হলো? আরে এই সেন সাহেবের কথা বলছি। ওই যেই চেয়ারটায় আপনি বসেছেন, ওই চেয়ারেই একদিন বসেছেন সেন সাহেব। এই এনামেলের গ্লাসে চা খেয়েছেন, আর এখন সেই আমাদের সেন সাহেব। একেই বলে বরাত। রমেশবাবু জিজ্ঞেস করলে, খুব অহংকার দেখলেন বুঝি? অহংকার বলে অহংকার? আগে তবু দেখা হলে হেসে কথা বলতো, আজকে তো একেবারে চিনতেই পারলে না হে। রবিনসন সাহেবের কুকুরকে বিস্কুট খাইয়ে হাতে একেবারে স্বর্গ পেয়ে গেছে। ফাইলটা নিয়ে ঘরে গেলুম, বললে এখন নয়, পরে। এরই নাম টাকা, টাকার মহিমাই এমনি। যোগেনবাবু বললে, কিন্তু লাকটা খুব ভালো বড়বাবু, স্রেফ লাক। লাক নয় যোগেনবাবু, লাক নয়। আমিও যদি অমন করে সাহেবের পায়ে তেল দিতে পারতুম, আমারও লাক ফিরে যেত। কিন্তু তা যে আমার কুষ্টিতেই লেখা নেই। গাঙ্গুলিবাবু হঠাৎ ঘরে ঢুকতেই সব আলোচনা বন্ধ হয়ে গেল। গাঙ্গুলিবাবুর সঙ্গে সেন সাহেবের ঘনিষ্ঠতার কথাটা কারোরই অজানা নয়। কিন্তু শুধু জার্নাল সেকশনেই নয়, ট্রাফিক অফিসেও এই একই আলোচনা চলছে। রামলিঙ্গমবাবু সেন সাহেবের ঘর থেকে ফিরে এসে মুখ কাচুমাচু করলে। রঞ্জিতবাবু জিজ্ঞেস করলে, কি হলো বড়বাবু, সিগনেচার দিলে সাহেব?
रामलिंगम बाबू बोले, नहीं बोला अभी नहीं, पीछे। रंजित बाबू बोले, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, অথচ সেই দিন পর্যন্ত অত ভালো লোক ছিল, আজকেই এমন হয়ে গেল। ওটা সেন সাহেবের দোষ নয় বড়বাবু, ওটা চেয়ারের দোষ। তা শুধু ট্রাফিক অফিসেই নয়, এস্টাবলিশমেন্ট সেকশনেও ওই একই আলোচনা। যারা পুরনো লোক তারা সেন সাহেবকে একদিন ক্লার্ক হয়ে ঢুকতে দেখেছে এই অফিসে। ওই হৃদয় চাপরাশিকে নাকি জিজ্ঞেস করলেই টের পাওয়া যাবে। হৃদয় চাপরাশি কত পরোটা, পাঠার ঘুগনি আর মাংসের চপ খাইয়েছে। ট্রাফিক অফিসের সুপারিনটেন্ডেন্ট নিপেন বাবুর লোক। যারা নতুন তারা সব হাঁ করে গল্প শুনছে। ভাগ্য মশাই, সবই ভাগ্য। অথচ দেখুন না, অফিসে এক একটা ক্লার্ক জন্ম কাটিয়ে দিলে এবি গ্রেডে, কেউই তাদের কথা ভাবেই না। কোথায় রইল আপনাদের এস্টাবলিশমেন্ট ম্যানুয়াল আর কোথায় রইল কোড রুল? কুকুরকে বিস্কুট খাওয়ানোর কথাটা বোগাস, আসল হলো কুষ্টি। একাদশে বৃহস্পতি থাকলে অমন সকলেরই হয়। আরে জানেন মশাই, আমি নিজের মুখে শুনেছি সেন সাহেব ঝিয়ের ছেলে ওই কালীঘাটের এক বামুনের বাড়িতে রাঁধুনিগিরি করতো ওর মা। কি বলছেন যাতা? তাই কখনো হয়? হয় হয়, এই দুনিয়ায় সবই হয় মশাই। জানেন মুসলিনী মুচির ছেলে, বাপ জুতো সেলাই করতো রাস্তার ধারে বসে। আর জার্মানির হিটলারই বা কী ছিল বলুন? ভিক্ষে করেছে এককালে। আরে এইসব খবর বিশ্বাস না হয় নিপেনবাবু তো এখনও বেঁচে আছে। তা যান না, 6 পয়সার ট্রামের টিকিট কিনে দেখা করে জিজ্ঞেস করে আসুন না। একে একে অনেকেই কংগ্রাচুলেট করে গেছে সকাল থেকে। ইঞ্জিনিয়ারিং অফিস থেকে শুরু করে অডিট অফিস, সিএমও অফিস, কন্ট্রোলার অফ স্টোর্স। দূর থেকেই শুধু চেনা জানা, তবুও দীপঙ্কর তাদের জাতে উঠেছে। দীপঙ্করের এখন থেকে অন্য মর্যাদা। এখন থেকে দীপঙ্কর অফিসের জগতে ব্রাহ্মণ। হ্যাভনটদের দল থেকে প্রমোশন পেয়ে হ্যাভদের দলে উঠেছে। সমস্ত ক্লার্কদের স্বপ্নের মানুষ। এখন থেকে অন্য ক্লার্কদের উজ্জ্বল উদাহরণ হয়ে বিরাজ করবে। সবাই আঙুল দিয়ে দেখাবে তার দিকে, বলবে, দেখো কি ব্রিলিয়ান্ট বয়, তোমরাও ভালো করে মন দিয়ে কাজ করলে একদিন সেন সাহেব হতে পারবে। তোমরাও লেট আওয়ার্স পর্যন্ত অফিসে কাজ করলে এরকম প্রমোশন পাবে। কিন্তু দীপঙ্করের মনে হলো আসলে এত বড় ধাপ্পা হয়তো আর নেই। সমস্ত স্টাফকে খাটিয়ে নেবার পক্ষে এত বড় ধাপ্পাবাজি হয়তো আর নেই। অফিসের অ্যাডমিনিস্ট্রেশন তাকে প্রমোশন দিয়ে একেবারে সোনার হরিণ বানিয়ে তুললে। আর সেই সোনার হরিণের প্রলোভনে কত রঘুবংশ ধ্বংস হবে কে জানে। নিজের ঘরের মধ্যে সোনার হরিণ সেজে দীপঙ্কর আত্মধিক্কারে আতকে উঠতে লাগলো বারবার। বাইরে বেরোতে লজ্জা করতে লাগলো তার। অফিসের দেয়ালগুলোও যেন ওঁত পেতে আছে তাকে দেখবার জন্য। গেটে দারোয়ান থেকে শুরু করে ম্যাথর, ঝাড়ুদার, চাপরাশি, পিয়ন, সকলের মুখে মুখেই তার নাম। গেটের পাশে বিশিষ্টদের তালিকায় তার নামও আজ যোগ হয়েছে। রবিনসন সাহেবের নাম মুছে সেইখানে লেখা হয়েছে মিস্টার ঘোষালের নাম। মিস্টার ঘোষালের জায়গায় তার নাম। অথচ ভাবলেও অবাক হতে হয়, কেমন করে কোন যোগ্যতার বাহন হয়ে সে এইখানে এসে চেয়ার জুড়ে বসল। কোথায় তার কৃতিত্ব? সে কি বেশি কাজের? সে কি বেশি পরিশ্রমী? সে কি বেশি লেখাপড়া জানে? সে কি যোগ্যতম ব্যক্তি বলেই এই পোস্টটা পেয়েছে, নাকি উঁচু পোস্ট পেয়ে সে যোগ্য হয়েছে? তাহলে কি সংসারের সব পদমর্যাদার মূলে এই ধাপ্পাবাজি? অফিসের স্টাফ আজ কংগ্রাচুলেট করছে কাকে? তাকে নাকি তার চেয়ারকে? কিন্তু এমন তো একদিন আসবে যেদিন এই চেয়ার থেকে তাকে সরে দাঁড়াতে হবে।
সেই দিন সেই নিপেনবাবু, সেই ট্রাফিক অফিসের সুপারিনটেন্ডেন্ট নিপেনবাবু পাড়ায় ধুতি কামিজ পরেন, গামছা নিয়ে ময়লা ধুতি পরে গঙ্গায় স্নান করতে যান। কালীঘাটের মন্দিরে গিয়ে মা মা বলে চিৎকার করে মন্দির মাত করে দেন। কিন্তু কচিত কদাচিৎ আপিসে এলে সেই আগেকার কোট প্যান্ট আবার বেরোয়। সেই আগেকার মতনই চুরুট চিবোতে চিবোতে গটগট করে এসে আপিসে ঢোকেন। ভাবেন আগেকার মতোই বুঝি সবাই সেলাম করবে, খাতির করবে, ভয় করবে। কিন্তু তার নিজের চাপরাশি হরনা তো এখন আর আগেকার মতো দাঁড়িয়ে উঠে সেলাম করে না। তাকে আসতে দেখেও হরনা টুলের ওপর বসে থাকে, তার সামনেই টুলে বসে বিড়ি খায়, আবার বিড়ির ধোঁয়াও ছাড়ে। বলে, কেমন আছেন নিপেনবাবু? সেকশনে সেকশনে গিয়ে বসেন। সবাই কাজে ব্যস্ত, তাদের সঙ্গে গল্প ফাঁদবার চেষ্টা করেন, কিন্তু তাদের আর খাতির করবার দরকার নেই তাকে। বলেন, কি খবর গো রামলিঙ্গম বাবু? কিন্তু রামলিঙ্গম বাবু তখন গল্প করে সময় নষ্ট করবার মতো সময় নেই। অনেকক্ষণ এইদিক ওইদিক ঘুরে আবার এক সময় বাড়ি চলে যান। কেউ ফিরেও চায় না তার দিকে। কারোর হাত খালি দেখলেই কাছে বসেন, যেচে যেচে কথা বলেন, জিজ্ঞেস করেন, তোমাদের নতুন সাহেব কেমন কাজ করছে গো? কে? কোন সাহেবের কথা বলছেন? ওই যে গো নতুন ছোকরা, ওই তোমাদের সেন সাহেব। আমি তো চাকরিটা করে দিয়েছিলুম একদিন। ওর মা এসে কেঁদে পড়ল, হাতে পায়ে ধরল। তা ভাবলুম গরিবের ছেলে, দিলুম ঢুকিয়ে। সে যাকে হাতে ধরে ইংরেজি ডাবটা শিখিয়েছি, কত কত ইংরেজি কেটেছি। ছোকরা শুনতো মন দিয়ে, বুঝলে, বরাবরই কাজ শেখবার ঝোঁক ছিল, উন্নতি করবার ইচ্ছাটা ছিল। তা ছোকরা আমাকে এখনো খাতির করে ভাইয়া, অকৃতজ্ঞ নয়। সংসারে আজকাল কে আর কার বলো না, তবু যা হোক উপকারটা মনে রেখেছে বটে। কথা বলতে বলতে দেখেন সবাই যে যার কাজে মন দিয়েছে। উঠে দাঁড়ান, বলেন, যাই উঠি, তোমাদের দেখছি আজকাল কাজের খুব আঁটা। ভালো ভালো ভালো। তারপর দীপঙ্করের দরজার সামনে এসে মধুকে বলেন, কি রে, কেমন আছিস বাবা মধু? চিনতে পারিস? বলেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকছিলেন। মধু বললে, ঢুকবেন না বাবু, সাহেব রাগ করবেন। রাগ করবে মানে? জানিস সাহেবকে কে চাকরিতে ঢুকিয়েছে? তা হোক বাবু, না বলে ঢুকলে আমার চাকরি চলে যাবে, এখন সাহেব ব্যস্ত। নিপেনবাবু রেগে যান, বলেন, জানিস আমি কে? সে আপনি যেই হন বাবু, আমি সাহেবের চাকর, আমি ঢুকতে দেব না। আগে আপনি স্লিপ দিন। স্লিপ দিন মানে? বলতে বলতে মুখে কথা আটকে যায় নিপেনবাবুর। তারপর এইদিক ওইদিক চেয়ে দেখেন, হাতের কাছে যাকে দেখেন তাকেই ডাকেন, বলেন, ও গোবিন্দ, এই দেখো তোমাদের আপিসের চাপরাশির কাণ্ডখানা দেখো। ঢুকছিলাম সেন সাহেবের ঘরে, তা জানোই তো সেন সাহেবকে আমি ঢুকিয়ে দিয়েছি। তা বলে কিনা স্লিপ দিতে হবে। এত বড় আস্পর্ধা তোমাদের চাপরাশিদের আজকাল। আমার সময় এই কথা বললে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করে দিতাম। আমি জীবনে কখনো কারোর বেয়াদপি সহ্য করিনি। হে, আমার সঙ্গে চালাকি? গোবিন্দবাবু কিছুই বলেন না। নিপেনবাবু বলেন, তোমাদের এস্টাবলিশমেন্টের কর্তা আজকাল কে? গোবিন্দবাবু বলেন, সুধীরবাবু। কে? সুধীর? সে আবার বড়বাবু হয়ে গেছে? তা যাচ্ছি, আমি সুধীরকে গিয়েই বলছি। এই বলেই হনহন করে বারান্দা পার হয়ে এস্টাবলিশমেন্ট সেকশনের দিকে চলে যান। গিয়ে দেখেন নতুন নতুন ক্লার্ক, কাউকে চিনতে পারেন না।
সুধীরবাবুও চেয়ারে নেই, হয়তো সাহেবের ঘরে গেছেন। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন সেইখানেই, তবু সুধীরের দেখা পায় না। কেউই যেন তাকে চেনে না, কিরকম যেন বোকা বোকা দৃষ্টি দিয়ে দেখেন সকলের দিকে। তারপর আবার চুরুট টানতে টানতে চলে যান বাইরে। বাইরে গিয়ে রাস্তায় ট্রামে গিয়ে উঠে পড়েন। সকালবেলা আপিসে ঢুকে দীপঙ্কর চাপরাশিকে বলে দিয়েছিল, কেউ যেন আমার ঘরে আজ না ঢোকে। কেজি দাসবাবু, রামলিঙ্গমবাবু, সুধীরবাবু যারাই দেখা করতে এসেছে তারাই ফিরে গিয়েছে। সেন সাহেব ব্যস্ত, সময় নেই সেন সাহেবের। পাস ক্লার্ক হরিশবাবু একবার দেখা করে প্রণাম করতে এসেছিল। হরিশবাবুর এটাই কাজ, সকাল থেকে বিকেল পর্যন্ত সাহেবদের ঘরে ঢুকে ঢুকে গুড মর্নিং করাটাই হরিশবাবুর নিয়ম। চিরকালই এই কাজই করে আসছে, আর এই কাজ করে করেই জীবনের নৌকোখানাকে বৈতরণীর ঘাটে ভেড়াতে পেরেছে। আজ সেন সাহেবের পদোন্নতিতে হরিশবাবুরও একটা কর্তব্য ছিল, আখেরের কাজ। কিন্তু মধু আটকালো দরজার মুখেই, বললে, না বাবু, এখন ঢুকবেন না। ঢুকবো না কি রে, কি বলছিস তুই? মধু বললে, হ্যাঁ বাবু, সেন সাহেব বারণ করে দিয়েছে। হরিশবাবু তাতেও নিরস্ত হবার লোক নয়, বললে, আমাকে চিনতে পারছিস না তুই? আমি পাস বাবু রে, পাস নিতে গেলে তো আমার সেকশনে যেতে হবে রে তোকে। মধুও খুব চালাক, বললে, তাহলে স্লিপ দিন। এই দেখো, আমার কাছে আবার স্লিপ চায়? তা আমাকে কি নতুন লোক পেলি নাকি? বলতে বলতে আত্মসম্মান নিয়ে হরিশবাবু একসময় চলে গেল। মধু সেদিন উকি মেরে দেখেছে ভেতরে। সেন সাহেব যেন অন্য দিনের মতো নয়, অন্য দিনের মতো হাসি খুশি নয়। সেন সাহেব গম্ভীর হয়ে ঘরে ঢুকেছে। দু একবার ঘন্টাও বাজিয়েছে সাহেব। মধু ভেতরে গিয়ে ফাইল নিয়ে এসেছে, কিন্তু সাহেব সেদিন বেশি কথা বলেনি, কেমন যেন মুখ ভার ভার। ফাইল নিয়ে আবার চলে এসেছে। খানিক পরে কাচের ফাঁক দিয়ে উকি মেরে দেখেছে সেন সাহেব যেন অন্য মনস্ক। ফাইলের দিকেও চোখ নেই, টেবিলের দিকেও চোখ নেই, কোনো দিকেই যেন চোখ নেই সাহেবের। যেন কি ভাবছে এক মনে। নতুন প্রমোশন হয়েছে বলে কি এমন? নতুন প্রমোশন হয়েছে বলে কি রাতারাতি বদলে গেল সেন সাহেব? বিকেল 5টার সময় কাটায় কাটায় সেন সাহেব ঘর থেকে বেরিয়ে এলো। মধুও অবাক হয়ে গেছে, এমন সচরাচর হয় না। মিস্টার ঘোষালের ঘরের সামনে তখন অনেক ভিড়। দীপঙ্কর সেই দিকেই একবার চেয়ে দেখলে, অনেক মারাড়ি, অনেক গুজরাটি, অনেক বাঙালি। নানান কাজের তাগিদে তাদের। সকলেই কোনো না কোনো ফেভার চায় ঘোষাল সাহেবের কাছে। ঘোষাল সাহেবের পদবৃদ্ধির সঙ্গে সঙ্গেই খাতির বেড়ে গেছে পাবলিকের কাছে। আগে যে কাজ রবিনসন সাহেব করতো না, সেই কাজটাই নিজের ঘাড়ে তুলে নিয়েছে। সকাল থেকেই ব্যস্ততা, খালি কাজ আর কাজ, খালি ইন্টারভিউ। মিস্টার ঘোষালের পদোন্নতিতে যেন উমেদারদের বেশ সুবিধে হয়েছে। রাস্তায় বেরিয়েও দীপঙ্করের যেন সমস্ত কিছুই ব্যতিক্রম বলে মনে হলো। এই একদিনে যেন পৃথিবীর চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে। সেই কবে একদিন এইখানে এই আপিসে সামান্য চাকরি প্রার্থী হয়ে ঢুকেছিল সে। তারপর দিনে রাত্রে নিদ্রায় জাগরণে চাকরিটা তার কাছে যেন অভিশাপ হয়ে উঠেছে। চাকরি তো তার প্রয়োজন ছিল, চাকরি পেয়ে তো সে বেঁচে গেছে, আর চাকরি পেয়েছে বলেই তো আজ সে স্বাধীন হয়েছে। আজ সে মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে সংসারে। তবুও চাকরির ওপর এই বিরাগ তার কেন? দীপঙ্কর এক এক সময় বুঝতে পারে না কেন তার এমন হয়। যদি চাকরি তার প্রয়োজন ছিল, তাহলে এত আত্মবিশ্লেষণ করবার ক্ষমতা হয়েছিল কেন? কেন সে নিজেকে এমন করে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ করতে চায়?
সেও তো আরও 10 জনের মতো অধিকার পেয়ে নিশ্চিন্ত হলেই পারে। পৃথিবীতে কত কি আছে ভোগ করবার, কত কি আছে দেখবার, অনুভব করবার। তা কিছুই না থাক, সিনেমাতে গিয়েও তো বসতে পারে, বসে বসে সময় কাটিয়ে দিতে পারে। আজ কেন সে সারাদিন কারোর সঙ্গে দেখা করলে না? মিস মাইকেলও এসেছিল দেখা করতে, গাঙ্গুলিবাবু এসেছিল দেখা করতে। মধুকে বারণ করে দিয়েছিল দীপঙ্কর, কারোর সঙ্গে সে আজ দেখা করবে না। অভয়ঙ্কর টেলিফোনে কংগ্রাচুলেট করেছে দীপঙ্করকে। রামমূর্তিও টেলিফোন করে দীপঙ্করকে কংগ্রাচুলেট করেছে। আরও কত সব অফিসার। সকলের আত্মীয় হয়ে গেছে দীপঙ্কর তার প্রমোশনের সঙ্গে সঙ্গে। ওদের চোখে সত্যিই দীপঙ্কর উঁচুতে উঠেছে। সারা ক্লার্ক মহলে তাকে নিয়ে আলোচনা হয়েছে আজ। সেসব কানে না শুনলেও আন্দাজ করতে পারে দীপঙ্কর। তার অতীতকালের শুরু থেকে বড় হওয়ার সমস্ত কাহিনী আলোচিত হয়েছে সেকশনে সেকশনে। অন্য লোকের এই ঘটনা ঘটলে হয়তো তাদের আনন্দের কারণ ঘটত, কিন্তু দীপঙ্কর যেন কেমন লজ্জায় ঘৃণায় মুষড়ে পড়ল। তার মাইনে বেড়েছে তাতে পৃথিবীতে কার কি ক্ষতি বৃদ্ধি হলো? তাতে তার ছাড়া আর কার ভালো হলো? তাতে কি তার মনুষ্যত্বকে সম্মান দেয়া হলো? মিস্টার ঘোষাল প্রথম দিনেই লিস্ট করে দিয়েছিল, বলেছিল, এইসব ফাইল এবার থেকে আমি ডিল করব সেন। দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল, বলেছিল, আপনি কেন করবেন? আমি তো করতে পারি ওই সব। মিস্টার ঘোষাল বলেছিল, না, মিস্টার ক্রফোর্ডকে আমি বলেছি ওসব আমার কেস, আমার হাতেই রাখব। মিস্টার ঘোষালের কেস মানে পাবলিকের সঙ্গে যত করসপন্ডেন্স, স্টাফের প্রমোশন, ওয়াগন, সে সমস্ত ব্যাপারই বাইরের লোকের কাছ থেকে ঘুষ নেওয়া যাবে। পাবলিকের কাছে খাতির বাড়বে। 10 জন এসে তার সঙ্গেই দেখা করতে চাইবে। একটা ওয়াগন বিড়ি পাতা বুক করতে পারলে যেখানে 700 টাকা প্রফিট হবে সেইখানে তিনি দাবি করতে পারবেন 300 টাকা ব্রাইব। স্টাফের প্রমোশনের বেলাতেও তাই। বিনা ব্রাইবে মিস্টার ঘোষালের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। পাবলিকও ব্রাইব দিতে রাজি। যে ব্রাইব নেবে না সে অচল। রেলের চাকরিতে সে আনফিট। তবুও দীপঙ্করের প্রমোশন হয়েছে। তবুও দীপঙ্কর ঘাড় নিচু করে প্রমোশন নিয়ে সেই চেয়ারে বসেই সারা দিন কাজ করে এলো। এত বড় অপমান যে সারাদিন কেমন করে সহ্য করল। কালীঘাটের মোড়ে এসে ট্রাম থেকে নেমে পড়ল দীপঙ্কর। কাছেই প্রাণমথবাবুর বাড়ি। প্রাণমথবাবু ছাড়া আর কার সঙ্গে বা পরামর্শ করা যাবে এই বিষয়ে? আর কে বা সৎ পরামর্শ দিতে পারবে? সেই পুরনো চেনা রাস্তা সেদিন মানুষের ভিড়ে ভর্তি। দুই পাশে দোকানের সারি। আলো ঝুলে রাস্তাটা উজ্জ্বল করে দিয়েছে। টিনের আর ধোঁয়ায় রাজত্ব। হাঁটতে হাঁটতে প্রাণমথবাবুর বাড়ির সামনে গিয়ে একবার দ্বিধা করতে লাগলো। প্রাণমথবাবু হয়তো কথাটা শুনে অবাক হয়ে যাবেন, বলবেন, তাই বলে চাকরি ছেড়ে দেবে তুমি? দীপঙ্কর বলবে, হ্যাঁ, আমি তাই ঠিক করেছি। যেখানে মানুষের মর্যাদা নেই সেখানে মাইনে নেওয়াটা পাপ স্যার। হয়তো প্রাণমথবাবু বলবেন, কিন্তু সংসারে মর্যাদা কি কেউ কাউকে দেয় দীপঙ্কর? মর্যাদা যে আদায় করে নিতে হয়, জোর করে আদায় করতে হয়। দীপঙ্কর বলবে, কিন্তু তাই বলে ঝগড়া তো আমি করতে পারি না স্যার। হয়তো প্রাণমথবাবু বলবেন, ব্যাপারটা কি হয়েছে খুলে বলো তো। দীপঙ্কর সমস্ত খুলে বলবে। তার পোস্টের সঙ্গে যে দায়িত্ব জড়িত, দীপঙ্করকে আপেস সেই দায়িত্ব বাদ দিয়ে শুধু পোস্টটাই দিয়েছে, শুধু পোস্টের মাইনেটাই দিয়েছে। আসল ক্ষমতাটুকু সব কেড়ে নিয়েছে। এর পরেও কি তার থাকা উচিত সেইখানে? সে কি তবে সেই দায়িত্ব পালন করতে অপারগ? তবে কেন তাকে প্রমোশন দেয়া হলো? এও তো এক রকমের অপমান।
এও তো তার মনুষ্যত্বের ওপর আঘাত। দায়িত্বই যদি না দিলে তো মাইনে নিয়ে সে কি করবে? দায়িত্বহীন মর্যাদা তো তার সম্মানের ওপর কটাক্ষপাত। আর যদি দায়িত্ব না দিতে চাও তো প্রমোশন দিও না। কে চেয়েছিল তোমাদের কাছে প্রমোশন? তোমরাই আমাকে প্রমোশন দিয়েছ। আর এখন তোমরাই বলছো তোমার দায়িত্বের ভার আমরা কমিয়ে দিলাম। ঠুটো জগন্নাথের মতো তুমি পোর্টফোলিওহীন মিনিস্টার হয়ে থাকো। প্রাণমথবাবু হয়তো বলবেন, কিন্তু ছেড়ে দিলে তো সমস্যা মিটবে না তোমার। অন্য অনেক লোক আছে যারা সেই অপমান গায়ে মাখতে স্বেচ্ছায় রাজি হবে। সংসারে সুবিধাবাদীদের তো অভাব নেই। দীপঙ্কর জিজ্ঞেস করবে, তাহলে আমি কি করব বলে দিন স্যার। সমস্ত দিন ধরে আমি কেবলই ভেবেছি, কেবলই মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিই। আমার কেউ নেই যে তার সঙ্গে পরামর্শ করব। আমার মা নেই এখানে, কিন্তু থাকলেও মা এইসব কথা বুঝতে পারতো না। তাই আপনার কাছে এসেছি। বড় রাস্তার পর সরু গলি, গলির ভেতরেই প্রাণমথবাবুর বাড়িটা। অনেক ভাবতে ভাবতে বাড়িটার কাছে যেতেই দীপঙ্কর দেখলে ঘরের ভেতর লোক ভর্তি। ঘর বোঝায় সব খদ্দর পড়া। সবাই যেন কি নিয়ে আলোচনা করছে। মধ্যেখানে চেয়ারে প্রাণমথবাবু। একটা প্রচণ্ড তর্ক বেঁধেছে দুজনের। কথার মধ্যে ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, বল্লভভাই প্যাটেল, পন্থজি, কত কথা উঠছে। আরে মশাই, গোবিন্দবল্লভ পন্থের মতন অত শক্ত নার্ভ কার আছে বলুন তো? নইলে যে রেজুলিউশন পড়তে সবাই ভয় পেয়ে গেল, পন্থজি উঠে গড়গড় করে তাই পড়ে গেলেন। সুভাষ বোসের এগেনস্টে কার দাঁড়াবার সাহস ছিল সেই দিন? মহাত্মা গান্ধী পর্যন্ত সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন। আজকে স্টেটমেন্টে কি লিখেছে দেখেছেন প্রাণমথবাবু? হঠাৎই কে যেন তাকে দেখতে পেয়েছে, ডাকলে, আরে দীপু যে। এতক্ষণ নজরে পড়েনি। ছিটে আর ফোঁটা দুই ভাই বসে আছে আসরে। ফোঁটাই প্রথম দেখতে পেয়েছে। বললে, মাস্টারমশাই, আমাদের দীপু এসেছে। দীপুকে চেনেন তো? প্রাণমথবাবু দীপঙ্করের দিকে চাইলেন। বললেন, কি বাবা, কি খবর? দীপঙ্কর বললে, আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম স্যার। কি কাজ? ফোঁটা এগিয়ে এলো চেয়ার ছেড়ে। বললে, কি রে, কংগ্রেসের মেম্বার হবি নাকি? প্রাণমথবাবু বললেন, না না, তুমি গভর্নমেন্টে চাকরি করো, তোমার মেম্বার হয়ে দরকার নেই, চাকরির ক্ষতি হতে পারে। দীপঙ্কর বললে, চাকরি সম্বন্ধে কথা বলতে এসেছিলাম আপনার সঙ্গে। তা এখন থাক, আমি একদিন পরে আসব। এই বলেই চলে আসছিল দীপঙ্কর। ফোঁটা বললে, তোর সঙ্গে আমার একটা কাজ আছে দীপু, তোর বাড়িতে একবার আমি যাব। কবে সময় হবে তোর? বলতে বলতে ফোঁটা দীপঙ্করের সঙ্গে বাইরে এলো। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি কাজ এখনই বলো না। ফোঁটা ততক্ষণে সরু গলিতে এসে দাঁড়িয়েছে। জায়গাটা অন্ধকার। সেই সাউথ ক্যালকাটা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ফটিক ভট্টাচার্য। আজ যেন কোনো বিশেষ কারণে দীপঙ্করকে তার প্রয়োজন হয়ে পড়েছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তা কি এমন কাজ বলোই না। ফোঁটা বললে, তোকে কংগ্রেসের মেম্বার হতে হবে। আমি তো গভর্নমেন্ট অফিসার, আমার তো মেম্বারশিপ হবে না। খুব হবে, আমি বলছি হবে। আমি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, আমি তোকে মেম্বার করে নেব, কেউ জানতেও পারবে না। তুই শুধু ব্যালট বাক্সে গিয়ে ভোটটা দিবি। কিসের ভোট? ফোঁটা বললে, প্রেসিডেন্টের ইলেকশন। তুই শুধু চুপি চুপি নামটা সই করে দিবি, তারপর ভোটের পর তোর নামটা আমি কেটে দেব, কেউ জানতেও পারবে না, তোর অফিসের কেউ জানতে পারবে না। কিন্তু তাতে তোমার লাভ কি? ফোঁটা বললে, কংগ্রেসের লাভ।
আর কংগ্রেসের লাভ মানেই তো দেশের লাভ। কংগ্রেসের কাজ করলে আখেরে তোরও লাভ। যখন স্বরাজ হবে তখন চাকরিতে তোর আরও প্রমোশন হবে, সাহেবরাও সব চলে যাবে, তোরাই তখন একচ্ছত্র। এখন মাইনে পাচ্ছিস 400 টাকা, তখন হবে 1000 টাকা। ওই যেসব পোস্টে সাহেবেরা এখন আছে সেই সব পোস্ট তখন তোদের বাধা। দীপঙ্কর বললে, আমাকে ভাই ক্ষমা করো তুমি, আমি ওর মধ্যে যাব না। ফোঁটা বললে, আরে স্বদেশী করতে তোকে কে বলেছে? তুই শুধু ভোটটা দিয়ে খালাস, আর কিছুই তোকে করতে হবে না। কিন্তু তাতে তোমার স্বার্থটা কি? আরে আমার স্বার্থ আছে বলেই তো তোকে বলছি, আমি এখানকার প্রেসিডেন্ট হতে পারবো। দীপঙ্কর বললে, কেন? প্রাণমথবাবু তো প্রেসিডেন্ট রয়েছেন, প্রাণমথবাবু প্রেসিডেন্ট থাকলেই তো ভালো। ফোঁটা বললে, না রে, ও প্রাণমথবাবু থাকলে চলবে না। প্রাণমথবাবু বড্ড ভালো লোক, অত ভালো লোক দিয়ে দেশের কাজ চলে না। যেমন কুকুর তেমন মুগুর হতে হবে তো। মাস্টার মশাই ওইসব করতে পারে না, শুধুই বলে অহিংসা। আরে বাবা, অহিংসা মুখে বলা ভালো। ব্রিটিশ গভর্নমেন্টের মুখের সামনে অহিংসা প্রচার করব, কিন্তু ভেতরে ভেতরে কার্যসিদ্ধি করতে গেলে যা যা দরকার সব করতে হবে। সেখানে ফেয়ার ফাউল বলে কোনো কথা নেই। এই যেমন ভোট, ফলস ভোট না দিলে তো প্রাণমথবাবুকে তাড়ানো যাবে না। আর প্রাণমথবাবু যতদিন আছে ততদিন তো আমাদের কংগ্রেসের কোনো উন্নতিই নেই। দীপঙ্করের হতবাক মুখের ওপর হাতটা তুলে ফোঁটা আবার বললে, তা যাবো তোর কাছে, বুঝলি? ফর্ম নিয়ে যাব। কবে যাব? দীপঙ্করের ঘৃণা হলো। কিছু উত্তর না দিয়েই অন্ধকারের মধ্যে রাস্তায় বেরিয়ে পড়ল এক নিঃশ্বাসে। ফোঁটা আবার পেছন থেকে ডাকলে, বললে, শোন দীপু, বলে নিজেই কাছে এলো। গলাটা নিচু করে বললে, এই দেখ, তুই নিজের ভোটটা তো দিবি, আর তোদের পাড়ার যদি কেউ থাকে তাদেরও মেম্বার হতে বলবি, কেমন? দীপঙ্কর বললে, পাড়াতে আমার কারোর সঙ্গে পরিচয় নেই। ফোঁটা বললে, আরে পরিচয় নাই বা থাকলো, আমরা দুজনে গিয়ে পরিচয় করব। তুই আমার সম্বন্ধে বলবি, আমি জীবনে কতবার জেল খেটেছি তা তো তুই জানিসই। ওই প্রাণমথবাবুর চেয়ে তো আমি কম জেল খাটিনি, কি বল? দীপঙ্কর কিছুই উত্তর দিলে না। আর তুই যদি টাকা চাস তাও দিতে পারি। টাকা? দীপঙ্কর হতবাক হয়ে গেল। টাকা দিতে চায় দীপঙ্করকে? ফোঁটা কিন্তু সেদিকে চেয়েও দেখলে না। বললে, ও সব টাকাই দিতে রাজি আছি আমি, নিজের গাঁট থেকে টাকা খরচ করব। যত মেম্বার করে দিবি পার হেড 1 টাকা করে পাবি, আর যেই মেম্বার আমাকে ভোট দেবে তাকেও আমি 1 টাকা করে দেব। রাজি আছিস? ফোঁটা দীপঙ্করের মুখের দিকে চেয়ে দেখলে। দীপঙ্করও তখন ফোঁটার মুখের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। দীপঙ্করের মনে হলো এই যেন অঘোর দাদু। অঘোর দাদুর যেন অনেক বয়স কমে গেছে। অঘোর দাদু যেন আবার নতুন করে জন্ম নিয়েছে কালীঘাট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ফটিক ভট্টাচার্যের মধ্যে। অঘোর দাদু যেন তাকে পচা সন্দেশ দেখিয়ে লোভ দেখাচ্ছে। অঘোর দাদু যেন এইবার আরও চালাক হয়েছে, আরও চতুর হয়েছে, আরও ধূর্ত হয়েছে। কবে 1885 সালে এই কংগ্রেসের জন্ম। কত রক্তাক্ত অধ্যায় অতিক্রম করে, কত সুরেন ব্যানার্জি, কত মদনমোহন মালব্য, কত দেশবন্ধু ত্যাগ আর বীরত্বের মর্যাদায় পুষ্ট হয়ে এখানে এসে পৌঁছেছে। কত লোক, কত জীবন যৌবন, অতীত বর্তমান ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছে এই কংগ্রেসের নামে। সেই ছোটবেলায় দুনি কাকাদের আড্ডায় কতদিন কত খবরের কাগজের তুমুল বাদবিতণ্ডার মধ্যে কত কিছু শুনেছে দীপঙ্কর। আজও সব মনে আছে দীপঙ্করের। সেই দেশবন্ধু শিয়ারদার সম্বন্ধেই 1925 সালে স্টেটসম্যান লিখেছিল, ইন্ডিয়াস ইভিল জিনিয়াস
servant of Kawas. His spiritual house is Moscow, the general headquarters of the forces of hate. তখন এই কথা স্পষ্ট মানে বোঝেনি দীপঙ্কর কিংবা কিরণ, কিন্তু রাগ হয়েছিল খুব। ওই খবরের কাগজটার ওপর কত দিন কত বছর ওরা ছয়নি পর্যন্ত। তারপর শিয়ার দাসের মৃত্যুর সেই দিনের মনের অবস্থা, সেই সোনার কার্তিকের ঘাটে সাধুর কথা, সেদিন সমস্ত কাহিনীগুলো, সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে আবার ভেসে উঠল। অন্ধকার গলিটার মধ্যে ফোঁটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হলো এক্ষুনি এক ঘুষিতে ফোঁটার চোয়ালটা ভেঙে গুঁড়িয়ে ধুলো করে দেয়, যেমনভাবে ওই লক্ষ্মীদের বাড়িতে অনন্তবাবুকে ঘুষি মেরেছিল, তেমনি করে মেরে মাটিতে রাস্তায় শুইয়ে ফেলে। সেই শিয়ার দাসের চেয়ারে বসবে ফোঁটা, যেই চেয়ারে সুভাষ বোস বসেছে, যে চেয়ারে প্রাণমথবাবু বসেছে, সেই চেয়ারে ফলস ভোট দিয়ে বসবে ফটিক ভট্টাচার্য ওরফে ফোঁটা ভট্টাচার্য। তার চেয়ে কংগ্রেস উঠে যাক, সেও অনেক ভালো। ইন্ডিয়া স্বরাজ না পাক, তাও তো অনেক ভালো। ফোঁটা যদি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়, তাহলে চিরকাল ইন্ডিয়া পরাধীন থাকুক, সে তবুও সহ্য করবে, তাতেও দীপঙ্করের কোনো দুঃখ নেই। আচ্ছা, 1 টাকাতে যদি রাজি না হোস তো 2 টাকা সই, কিন্তু গ্যারেন্টি দিতে হবে ভোটটা আমাকেই সবাই দেবে। তারপর হঠাৎ ফোঁটা অধীর হয়ে উঠল, বললে, কিরে চললি কেন? শোন শোন। আরে চললি কোথায়? শোন শোন। লক্ষ্মীদের গলা। কেশব দরজাটা ভেতর থেকে খুলে কোথায় যাচ্ছিল। পেছনে লক্ষ্মীদের গলা পাওয়া গেল। কেশব আর লক্ষ্মীদি দুজনেই দরজার সামনে দীপঙ্করকে দেখে অবাক হয়ে গেছে। তুই? কি খবর? কিছু খবর আছে সতীর? তারপর কেশবের দিকে চেয়ে লক্ষ্মীদি বললে, তুই যা কেশব, 8টা সোডার বোতল আনবি আর 2 সের বরফ, যা। আর পান আনবি 1 টাকার, সঙ্গে কুচো সুপুরি, চুনার দোক্তা আনবি। যা, দেরি করিস নি, খুব শিগগির। তারপর দীপঙ্করের দিকে ফিরে বললে, কি রে, সতীর খবর কি? আর গিয়েছিলি সেখানে? গলিটাতে ঢুকেই দীপঙ্করের যেন কেমন অন্যরকম লাগছিল। অনেক জোড়া জুতো পড়েছিল গলিটার শেষ প্রান্তে। দূর থেকে উঠোনটা আলোয় ঝলমল করছে, নানা রকম মশলা দেওয়া রান্নার গন্ধ আসছে বাতাসে, যেন কোনো উৎসব হচ্ছে এই বাড়িতে। কিসের উৎসব? লক্ষ্মীদির ছেলের জন্মদিন? লক্ষ্মীদির ছেলে এসেছে নাকি বাড়িতে? নাকি লক্ষ্মীদির বিয়ের বার্ষিকী? লক্ষ্মীদি বললে, আয় ভেতরে আয়। দীপঙ্কর বললে, তোমাদের বাড়িতে আজ যেন একটা কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। লক্ষ্মীদি বললে, আজ একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? চল, তোকে সব বলছি। তুই ওদের সঙ্গে বসবি গিয়ে? সুধাংশুর বন্ধুরা, তারপর চৌধুরী, তারাও দলবল নিয়ে এসেছে। বোতল হুইস্কি এনেছে, আর নিউ মার্কেট থেকে ফাউল কিনে এনেছে। আমার বাড়িতে পরোটা আর মাংস খাবে সবাই। দীপঙ্কর বললে, ওদের কাছে আর নাইবা গেলাম। তাহলে চল, তোর দাতার বাবুর ঘরে বসবি। চল, বসে বসে দাতার বাবুর সঙ্গে একটু গল্প কর না। ও তো একলাই বসে আছে ওই ঘরে। তোর কথা আমিও ভাবছিলুম। দীপঙ্কর চলতে চলতে হঠাৎ বললে, তা হঠাৎ এমন পরোটা মাংসের ব্যবস্থা হলো কেন লক্ষ্মীদি? অকেশনটা কি? অকেশন এমন কিছুই না, ওই সুধাংশু আমায় কিছু টাকা পাইয়ে দিয়েছে, এই 5-5 মতন। ওদের আপিসে তো ওরা নানা রকম মাল কেনে। এবার কিছু সুপুরি কেনার টেন্ডার ছিল, সেই টেন্ডারটা আমিই দিলুম। 3000 টাকা সুপুরি বিক্রি করে 500 টাকা আমি পেলাম, তাই সেই উপলক্ষেই খাওয়াটা।
কিন্তু এত সুপুরি তুমি কোত্থেকে কিনলে? লক্ষ্মীদি হাসল, বললে, আমি কোত্থেকে কিনবো, সবই সুধাংশুই করলে। সুধাংশু নিজেই সুপারির টেন্ডার দিলে, নিজেই বিল পাস করলে। আসলে সুধাংশুই তো সব, আমাকে কিছুই করতে হয়নি। বাল্বের পাওয়ার বাড়ানো হয়েছে, রান্নাঘর থেকে ভুর ভুর করে মাংস রান্নার গন্ধ বেরোচ্ছে, উঠোনে জুতোর পাহাড় জমে গেছে। সবই সুধাংশুর খরচ। আসলে সুধাংশুই এই বাড়ির মালিক। অনন্তবাবু চলে যাবার পর সুধাংশু এসেই তার সিংহাসন জুড়ে বসেছে। ছোট ঘরখানার মধ্যেই সবাই গুতোগুতি করে মাটিতে বসেছে। মেঝেতে মাদুর পাতা, গোল হয়ে বসে তাসের মধ্যে সবাই মশগুল। পাশেই হুইস্কির গেলাস, পানের প্লেট, সিগারেটের কৌটো। পাশের ঘরে নিয়ে গিয়ে লক্ষ্মীদি বললে, তুই দাতার বাবুর সঙ্গে গল্প কর, আমি আসছি। এই ঘরটা ছোট, এই ঘরে উৎসবের কোনো ছোঁয়াচ লাগেনি। একটা তক্তপোষ, দুটো চেয়ার, একটা জামা কাপড়ের আলনা, তারই মধ্যে দাতারবাবুর ফর্সা কোট প্যান্ট পরে ভূতের মতন চুপ করে বসে আছে একটা চেয়ারে। অর্থাৎ লক্ষ্মীদি বসিয়ে রেখেছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, আপনি ভালো আছেন দাতারবাবু? দাতারবাবু মাথা নাড়লে, বললে, হ্যাঁ। আমাকে চিনতে পারছেন? দীপুবাবু। ও অদ্ভুত স্মৃতিশক্তি বটে। হয়তো সবই বুঝতে পারছে দাতারবাবু, হয়তো দেখতেও পাচ্ছে সব, হয়তো অনুভবও করতে পারছে, কিন্তু হয়তো কোনো উপায় নেই। উপায় না থাকার লজ্জায় অধঃপতন হয়ে পড়ে আছে এক পাশে। একই বাড়ির পাশের ঘরে হুইস্কি আর জোয়ার জোয়ার চলছে, আর এইখানে এই ঘরে চরম অক্ষমতার সজীব প্রতিমূর্তি। ক্ষোভ থাকলেও প্রকাশ করবার উপায় নেই, বিদ্রোহ করবার ক্ষমতা নেই। ভগ্ন দেহ, ভগ্ন স্বাস্থ্য নিয়ে সজীব সাক্ষী হয়ে দিন গুনছে। আপনি কিছু ভাববেন না, আপনি ভালো হয়ে উঠবেন, আবার আবার আপনি ব্যবসা আরম্ভ করতে পারবেন, দেখবেন। দাতারবাবু বললে, পারবো? হ্যাঁ, পারবেন। আপনি তো ভালো হয়েই গেছেন, আগে যা দেখেছিলাম তার চেয়ে অনেক ভালো। লক্ষ্মীদির জন্যই এমন শিগগির শিগগির ভালো হলেন, এরপর আরও ভালো হয়ে উঠবেন, আর বেশি দিন ভুগতে হবে না আপনাকে। দাতারবাবু অনেকক্ষণ চেষ্টা করে বললে, অনেক দিন? কিসের অনেক দিন? অনেক দিন যে অসুস্থ। দীপঙ্কর বুঝতে পারলেন না দাতারবাবু কি বলতে চায়। বোঝা গেল অনেক কথা, অনেক দুঃখ, অনেক অভিযোগ জমে আছে বুকের ভেতর। তার কথা বলবার, তার কথা বোঝবার সময় কারণ নেই। পাশের ঘর থেকে হাসি গল্পের শব্দ আসছে, বাড়িতে মাংস রান্নার গন্ধ ভাসছে। দাতারবাবু হঠাৎ বললেন, মাটন। দীপঙ্কর বললে, হ্যাঁ, মাটন রান্না হচ্ছে বাড়িতে, আপনি মাটন খাবেন? দাতাবাবু হয়তো বুঝতে পারলে, বলে, আমি খাবো না। কেন খাবেন না? মাটন খেলে দোষ কি? আপনি তো মটন খেতেন আগে। দাতারবাবু যেন হঠাৎ বড় অন্যমনস্ক হয়ে গেল, নিজের মনে কি যেন ভাবতে লাগলো। তারপর বললে, সিগারেট? আপনি সিগারেট খাবেন? আমি তো সিগারেট খাই না, ওই ঘর থেকে এনে দিতে বলছি। লক্ষ্মীদি এলে তাকে দিয়ে সিগারেট আনিয়ে নেবার কথাটা ভাবলে দীপঙ্কর। দাতারবাবু আগে কি সিগারেটটাই না খেত, একটার পর একটা। সেই মানুষই এইরকম হয়ে গেছে। সেই সুদূর বর্মা থেকে শুধু লক্ষ্মীদির জন্য কলকাতায় এসেছে। নিজের কাজকর্ম, ব্যবসা সব ছেড়ে শুধু লক্ষ্মীদির জন্য এসেছিল এই মানুষটা। কিন্তু এখন কোথায় গেল লক্ষ্মীদি?
কোথায় গেল তার ব্যবসা? কোথায় গেল সে নিজে? সেই মানুষটা যে নিজেকেও হারালো শেষ পর্যন্ত। ওরা কে? হঠাৎই পাগল দাতারবাবুর মুখে প্রশ্নটা শুনে দীপঙ্কর চমকে উঠল। পাগলের মনেও প্রশ্ন জেগেছে। পাগলের চোখেও যেন ধরা পড়েছে সব। যেন অনেক দ্বিধার পর কথাটা দাতারবাবু বলে ফেলেছে দীপঙ্করকে। এই যে, এইবার বল তোর কথা। এই বলে লক্ষ্মীদি এসে ঘরে ঢুকে তক্তপোষের ওপর বসল। বললে, এতক্ষণে কেশব এলো। মাংসটা সেদ্ধ হতে এখনো একটু দেরি আছে। এবার বল, সতীর কাছে আর গিয়েছিলি? দীপঙ্কর বললে, আমি আর যাইনি, তোমাকেই জিজ্ঞেস করতে এলাম। তুমি কি কিছু জানো? লক্ষ্মীদি বললে, আমি তো তারপর এই দিক নিয়ে এতই ব্যস্ত, আর সময় কোথায় বল আমার? রাত্রির বেলা তো আমার সময়ই হয় না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কাল সকালবেলা আর একবার যেতে পারবে? আমি আর যেতে পারবো না ভাই। তাহলে খবরটা কি করে পাওয়া যাবে? লক্ষ্মীদি বললে, তা তুই যা না একবার। তারপর একটু থেমে বললে, ও আর গিয়ে কিছু দরকার নেই। তুই বাবাকে খবর দিয়েছিস তো? দীপঙ্কর বললে, হ্যাঁ, টেলিগ্রাম করে দিয়েছি। আপিসে গিয়েই করে দিয়েছি। লক্ষ্মীদি বললে, ভালোই হয়েছে। তাহলে আর কোনো ভাবনা নেই। দেখবি বাবা এসে সতীকে কিছুদিনের জন্য নিয়ে যাবেন। তারপর সব ঠিক হয়ে যাবে। তুই কিছু ভাবিস নি। আর তাছাড়াও শ্বশুরবাড়িতে আবার কোন শাশুড়ি কোন কালে বউদের আদর দিয়ে মাথায় তুলে রাখে বল? শ্বশুরবাড়ি মানেই তো কষ্ট। ওই রকম কষ্ট একটু আধটু সব মেয়েকেই সহ্য করতে হয়। দীপঙ্করের তবু যেন কেমন অস্বস্তি হতে লাগলো। সারাদিন আপিসের ঝঞ্ঝাট গেছে, সারাদিন আত্মগ্লানিতে কেটেছে। তবু সতীর কথাটা ভুলতেই পারছে না। সেই বারান্দায় সকলের সামনে অমন করে চূড়ান্ত শাস্তি দেখে এসেছে সতীর। তারপর থেকে কোনো কাজে শান্তি পায়নি। বাড়িতে গিয়ে চিঠিও পায়নি মার। সমস্ত বুকটাই যেন ফাঁপা হয়ে আছে। তাই বুঝি আপিসে কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়নি। হাঁটতে হাঁটতে গিয়ে হাজির হয়েছে প্রাণমথবাবুর বাড়িতে। আবার হাঁটতে হাঁটতে এখানে লক্ষ্মীদের বাড়িতে এসেছে। কিন্তু এখানেই বা কেন এলো সে? দীপঙ্কর কি আশা করেছিল লক্ষ্মীদের কাছে খবরটা পাওয়া যাবে? অথচ বাড়িতেও তো সেই নিঃসঙ্গ শূন্যতা। বাড়িতে গিয়েও তো সেই হতাশ চিন্তার জালবোনা। ভরসা তো কেবল সেই কাশি। লক্ষ্মীদি আবার ভরসা দিলে, তুই মিছিমিছি অত ভাবছিস কেন? দীপঙ্কর বললে, ভাবছি আমরাই তো ওর এই অপমানের জন্য দায়ী। তা আমরা কেন দায়ী হতে যাব? আমরা তো ওর ভালোর জন্যই করেছি। ও যাতে শ্বশুরবাড়িতে সুখে থাকে সেজন্যই তো ওকে নিয়ে গিয়েছি। আর তাছাড়াও ওর নিজেরও তো শেষকালে যাবার ইচ্ছে হয়েছিল। দীপঙ্কর তবুও যেন সন্তুষ্ট হলো না। বললে, টেলিগ্রাম পেলেই তোমার বাবা চলে আসবেন, কি বলো? লক্ষ্মীদি বললে, তা আসবেন বই কি, সতীকে বাবা খুব ভালোবাসেন যে। দীপঙ্কর বললে, তাহলে বাবা এলেই সব মিটে যাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সব মিটে যাবে। তুই মিছিমিছি এত ভাবিস না। আর মেয়েদের মন পুরুষ মানুষদের মতন অত পলকা নয়। অত অল্পেতে মেয়ে মানুষরা ভেঙে পড়ে না। এই আমাকে দেখছিস না? আমি যদি অত নরম হতুম তা আমার এই সংসার এমন সামলাতে পারতুম? দাতারবাবু দুজনের সমস্ত কথা মন দিয়ে শুনছিল। দীপঙ্কর সেই দিকে চেয়ে দেখলে। তারপর দাঁড়িয়ে উঠল। তারপর সরু গলিটা দিয়ে সদর রাস্তায় গিয়ে পড়ল। লক্ষ্মীদি দরজা পর্যন্ত এসেছিল। হয়তো কিছু সান্ত্বনার কথাও শুনিয়েছিল, কিন্তু কিছুই কানে যায়নি। অন্ধকার জনহীন রাস্তার সমুদ্রে দীপঙ্কর গা ভাসিয়ে দিলে।
লড়াই শুরু হো গিয়া, লড়াই শুরু হো গিয়া, টেলিগ্রাফ টেলিগ্রাফ। হাঁপাতে হাঁপাতে একটা লোক ছুটেছে। সমস্ত বালিগঞ্জ যেন সেই শব্দে হঠাৎ চমকে উঠল। প্রথমে দীপঙ্করের কোনো দিকেই কান ছিল না, নিজের ভাবনাতেই আচ্ছন্ন হয়েছিল। হঠাৎ মনে হলো পৃথিবীর মাথার ওপর দিয়ে যেন বিদ্যুৎ তরঙ্গ ছুটে গেল একটা। আজও মনে আছে সেই দিন রাত্রেবেলার অন্ধকারে সেই অখ্যাতনামা একটা হকার কেমন করে মহামারী দাগ এনেছিল সারা পৃথিবীতে। প্রথমে বালিগঞ্জের মোড়ে বাতাস ভেদি একটা কর্কশ গলার আর্তনাদ, টেলিগ্রাফ টেলিগ্রাফ। আড়া কিংবা দারভাঙা কিংবা মুঙ্গের জেলার কোনো অখ্যাত গ্রামের এক বাসিন্দা হয়তো। ছাতু আর ভেলিগুড় খেয়ে ভোরবেলা সাইকেলে চড়ে খবরের কাগজ বেচে বেরিয়েছে প্রত্যেক দিন। ফুটপাতে শুয়ে রাত কাটিয়েছে, আর দিনের বেলা কোন আপিসে পিয়নের কাজ করেছে। সুদূর বেহারা থেকে কলকাতা শহরের টাকার আকর্ষণে ছুটে এসেছিল বেচারি। যেমন করে হোক অর্থ উপায় করতে হবে। হঠাৎ সুযোগ এসে গেল সন্ধেবেলা। পৃথিবীর কোথাকার কোন গোলার্ধের কোণে একজন মানুষ লড়াই বাঁধিয়ে দিলে নিজের কোন খেয়ালের বসে। আর এইখানে কলকাতার একটা সাইকেল পিয়ন হঠাৎ দুটো কাঁচা পয়সার লোভে কাঠ ফাটা আর্তনাদ করতে লাগলো, টেলিগ্রাফ টেলিগ্রাফ বলে। আর মুড়ি মুড়কির মতো হাতে হাতে ছড়িয়ে গেল কাগজগুলো। স্টেটসম্যান, আনন্দবাজার, অমৃতবাজার, আরও সব কত নাম। বড় বড় মোটা মোটা অক্ষর, অস্পষ্ট ইলেকট্রিক আলোর তলায় অক্ষরগুলি জল জল করতে লাগলো হাজার হাজার চোখের সামনে। জার্মানির কারখানা থেকে বেরিয়ে লক্ষ লক্ষ বোমা বারুদ গোলাগুলি নিয়ে মোটর কারগুলি ছুটতে আরম্ভ করেছে পোল্যান্ডের গ্রাম প্রান্তর ভেদ করে। 1939 সালের 1 সেপ্টেম্বর ভোর 4:45 সময়। তারপর সকাল গেছে, বিকেল গেছে, সন্ধেও উদরে গেছে কলকাতা শহরে। প্রাণমথবাবু কংগ্রেসের রিলেকশন নিয়ে মিটিং করেছে। দীপঙ্কর আপিসের বন্ধ ঘরে আত্মগ্লানিতে জর্জরিত হয়েছে। লক্ষ্মীদের বাড়িতে বোতল বোতল হুইস্কি শেষ হয়েছে। মিস মাইকেল হয়তো তখন হলিউডে যাবার তোড়জোড় শুরু করেছে নিজের ফ্রি স্কুল স্ট্রিটের ফ্ল্যাট বাড়িতে। আর গাঙ্গুলিবাবুর স্ত্রী বোধহয় তখন বেনারসি শাড়ি পাট করে কাশ্মীরে যাবার ব্যবস্থা করছে। এমন সময় বেহারি সাইকেল পিয়নের আর্তনাদে একসঙ্গে সকলের সব ভাবনায় ছেদ পড়ল। কাশি, কাশি। কাশি দরজা খুলে দিতেই দীপঙ্কর বললে, ওপরে আলো জ্বলছে কেন রে? তুই আলো জ্বেলে রেখেছিস? কাশি বললে, না, মা এসেছে। মা? মা কাশি থেকে এসে গেল এর মধ্যে? আর সবাই? সন্তোষ কাকার মেয়ে। দীপঙ্কর তাড়াতাড়ি ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। কাশি বললে, মার খুব অসুখ দাদাবাবু। দীপঙ্করের মাথার উপরেই যেন বজ্রাঘাত হলো। দীপঙ্করের মনে হলো তার নিজের জীবনেই যেন যুদ্ধ শুরু হয়ে গেল। মা যে এমন করে হঠাৎ চলে আসবে তা কল্পনাও করতে পারেনি দীপঙ্কর। দীপঙ্করের কাছে মা শুধু মা নয়, দীপঙ্করের অস্তিত্ব ছিল। মাকে বাদ দিলে যেন দীপঙ্করের আর কিছুই থাকে না। মা নেই এই কথা যেন ভাবতেই পারত না দীপঙ্কর। সেই মা বাড়িতে এসেছে আর দীপঙ্কর জানতেই পারেনি। নতুন পাড়ার ডাক্তারবাবুও অবাক হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, একটু অসুখ বিসুখ হবে না তা বলে আপনি অত ভাবছেন কেন? দীপঙ্কর বলেছিল, আপনি বলছেন কি ডাক্তারবাবু? মার অসুখ আর আমি ভাববো না? ডাক্তারবাবু তো জানতেন না যে মা দীপঙ্করের কতখানি। ডাক্তারবাবু তো জানতেন না মাকে বাদ দিয়ে দীপঙ্কর নিজের অস্তিত্বও কল্পনা করতে পারে না। কিন্তু আশ্চর্য এই,
মানুষের জীবনে বাপ মায়ের আয়ু চিরস্থায়ী নয় কারোর। বাপ মা চিরদিন বেঁচে থাকা সুস্থও নয়, স্বাস্থ্যকরও নয়। তবুও সেই কয়দিন দীপঙ্করের সেই যুক্তি মনে আসেনি। ডাক্তারখানার ভিড়ের মধ্যে গিয়ে দীপঙ্কর কেমন যেন শিশুর মতো অসহায় হয়ে উঠত। বলতো, মার যে জ্বর এখনো ছাড়ছে না ডাক্তারবাবু, কি হবে? ডাক্তার বলতেন, অত ভাবছেন কেন, ঠিক ভালো হয়ে যাবেন। অন্যান্য যারা থাকতো তারা চেয়ে দেখত দীপঙ্করের দিকে। এতখানি ব্যাকুলতা, এতখানি অধৈর্য তারা আগে কখনো দেখেনি কারোর। কিন্তু সেই দিকে দীপঙ্করের লক্ষ্য ছিল না। উন্মাদের মতো হয়ে উঠেছিল দীপঙ্কর সেই কয়দিন। কোথা দিয়ে যে সকাল হতো, কোথা দিয়ে যে সন্ধে নামতো, টেরই পেত না। সকাল থেকে অনেক রাত পর্যন্ত নিজের অস্তিত্বটুকুও ভুলে গিয়েছিল। মা বলতো, তুই অত ভাবিস নি দীপু। দীপঙ্কর বলতো, তুমি একটু ভালো হয়ে ওঠো না মা, শিগগির শিগগির। মা বলতো, এইবারে আমি ভালো হয়ে যাব বাবা, দেখিস। প্রথম দিন মার অবস্থা দেখে দীপঙ্কর ভয় পেয়ে গিয়েছিল সত্যি সত্যি। বলেছিল, এ কি মা, তুমি যে হঠাৎ চলে এলে? মা বলেছিল, না বাবা, আমি তোকে ছেড়ে থাকতে পারলাম না বাবা সেখানে। কিন্তু তুমি তো যেতে চেয়েছিলে অত করে। মা বলেছিল, বাড়ির বিশ্বনাথ ছেড়ে আমি কাশীর বিশ্বনাথ নিয়ে কি করব বাবা? সন্তোষ কাকা এসে একেবারে রান্নাঘর নিয়ে পড়েছে। বলছে, বাবাজি, তুমি এদিকে মন দিও না, আমি আছি, খিরি আছে, খাওয়া দাওয়ার দিকে ভাবতে হবে না তোমাকে। আর বাজারের ব্যাপারটাও আমার হাতেই ছেড়ে দাও। সে আমি বুঝে সুঝে এমন বাজার করব, দেখবে কোনো অসুবিধে হবে না তোমার। সেই যে একদিন সন্তোষ কাকা এসেছিল রসুলপুর থেকে, তারপর একেবারে এই বাড়ির লোকই হয়ে গেছে। আর শুধু এই বাড়িরই নয়, এই পাড়ার লোকেদের সঙ্গেও আলাপ পরিচয় করেছে। সকালবেলাতেই একদিন গয়লার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। বলে, দাম পাবে না বাপু তোমার দুধের, এই বলে রাখছি। যা ইচ্ছে তুমি করোগে যাও, দাম তুমি পাবে না। তা পাড়ার লোকেরা এই লোকটাকে চিনে গেছে। বলে, কি দত্তমশাই, কি বাজার করলেন? সন্তোষ কাকা বলে, যাই বলুন, এ দেশ আপনাদের সুবিধের নয়। 2.5 পো আলু বলে কিনা 7 পয়সা। কলকাতা আমার মাথায় থাকুক মশাই, ওই রসুলপুরই আমার ভালো। কেউ কেউ জিজ্ঞেস করে, তা রসুলপুরে কবে নাগাদ ফিরছেন? সন্তোষ কাকা বলে, এই ক্ষীরির বিয়েটা দিয়ে চলে যাব, সামনের অঘ্রাণে কাজটা করব ঠিক করেছি। তা শুভ কাজ এত দেরি করছেন কেন আর? আগে আমার বৌদির আবার ব্যায়াম হলো কি না, নইলে তো কাজটা আগেই চুকিয়ে ফেলতাম। মার অসুখ, ছেলেই বা বিয়ে করে কেমন করে বলুন? তা দেখছেন তো, জামাইয়ের মাথার ওপর কর্তা বলতে কেউ নেই, আমাকে দুই পক্ষের দিকটা দেখতে হবে তো। রাস্তায় চলতে চলতে কথা না বলে থাকতে পারে না সন্তোষ কাকা। কেউ ফেরিওয়ালা রাস্তা দিয়ে গেলেই ডাকে। বলে, ও হে, ও ফেরিওয়ালা, কি আছে ওতে? কি বেচছো তুমি? ফেরিওয়ালা কাছে আসে, মাথার ঝাঁকাটা নামায়, তারপর বলে, ছেলে মেয়েদের খেলনা। কই দেখি কেমন জিনিস? নানা ধরনের পুতুল, রবারের ছোট ছোট বেলুন, ইঁদুর, খরগোশ। পেট টিপলে ট্যাঁ শব্দ করে। একটা একটা করে নাড়াচাড়া করে সন্তোষ কাকা, ঘুরিয়ে ফিরিয়ে দেখে। পেট টিপে হরেক রকমের জিনিস, বাহারি মাল। সন্তোষ কাকা বলে, তা কীরকম দাম গো সব? দাম শুনে চমকে ওঠে। বলে, তোমরা যে ডাকাত দেখছি গো, এই টুকুন টুকুন খেলনা, এই পলকা জিনিস 4 আনা? তুমি যে দিনে ডাকাতি করতে জানো দেখছি।
এ তো একবার খেললেই গোল্লাই গেল। ফেরিওয়ালা বলে, তা কোনটা আপনি নেবেন তাই বলুন না। সন্তোষ কাকা বলে, আমি নিতে যাব কেন? আমি কি ছেলে মানুষ হে? আমার আর খেয়ে দে কাজ নেই? আমি তোমার এই খেলনা নিয়ে খেলবো ভেবেছ? লোকটা তো অবাক, বলে, তা আপনি নেবেন না তো আমাকে ডাকলেন কেন? মিছিমিছি মিছিমিছি মানে? মিছিমিছি মানে কি? সন্তোষ কাকা একেবারে আগুন হয়ে যায় রাগে, বলে, মিছিমিছি কথাটার মানে কি? তুমি জিনিস বেচবে আর আমি জিনিসের দর জিজ্ঞেস করতে পারবো না? দর জিজ্ঞেস করাতেই অপরাধ হয়ে গেল? ফেরিওয়ালা তখন গজগজ করতে আরম্ভ করেছে, যদি মাল না কিনবেন তো আমার মালে হাত দিলেন কেন আপনি? এই দেখো, মজা তো মন্দ নয়। ফেরিওয়ালা বলে, তা তো বলবেনই মজা। আপনারা ভদ্রলোক, আপনাদের টাকা আছে, আপনারা যা ইচ্ছে করবেন, আর আমরা বলতে গেলেই যত দোষ। সন্তোষ কাকা তখন সত্যি সত্যি রেগে যায়, চিৎকার করে বলে, চেঁচিও না, চেঁচিও না, এটা তোমায় সাবধান করে দিচ্ছি। খবরদার বলছি, ভদ্রলোকের পাড়ায় চেঁচাবে না। এ কলকাতা শহর, এ পাড়াগা নয় যে যা ইচ্ছে তাই করবে। যা ইচ্ছে আমি করলুম নাকি আপনি করছেন? আপনিই তো আমায় হয়রানি করলেন ঝুটমুট। আবার চেঁচায়? জানো, ওপরের বাড়িতে অসুখ, এখানে চেল্লাচিল্লি করো না। এরপর যদি একটু চেঁচাও, থানা পুলিশে খবর দেব, বলে রাখছি। থানা পুলিশের নাম শুনে লোকটা ক্ষেপে ওঠে। সন্তোষ কাকাও মেজাজ গরম করে, আর থাকতে পারে না। শেষকালে দুজনের চিৎকারে পাড়া গরম হয়ে ওঠে। আশেপাশের বাড়ি থেকে 2-4 জন গৃহস্থ লোক বেরিয়ে আসে। তখন দুইজনে বাগবিতণ্ডা চলেছে। তুম চুপ রাও, তুম চুপ রাও। এরপরেই হয়তো হাতাহাতি শুরু হয়ে যেত, কিন্তু পাড়ার ভদ্রলোকেরা এসে ঠেকায়, বলে, আরে থামুন, করছেন কি? সন্তোষ কাকা বলে, আরে দেখুন না মশাই, লোকটার পর্দাখানা একবার দেখুন। লোকটা দুপুরবেলা পাড়ার মধ্যে বেমক্কা চেঁচাচ্ছে। আমার দোষের মধ্যে দোষ হয়েছে বলেছি, তা বেশ ভদ্রভাবেই বলেছি যে আমাদের বাড়িতে অসুখ, একটু আস্তে চেঁচা না বাবা। তা কথা নেই বার্তা নেই, একেবারে গালাগালি। ভদ্রলোকের বাড়ি বয়ে গালাগালি দিয়ে যাবে আর আমাকে তাই সহ্য করতে হবে? সবাই বলে কয়ে ফেরিওয়ালাকে সরিয়ে দিলে, বললে, থামো বাবা, তুমি যেখানে যাচ্ছিলে চলে যাও, এখানে কেউ আর তোমার খেলনা কিনবে না। লোকটা চলে গেল। আর তখন সন্তোষ কাকার তেজ দেখে কে, বলে, এই তো, এই করে করেই আপনারা ওদের মাথায় তুলেছেন মশাই। আমাদের রসুলপুর হলে এতক্ষণে রক্ত গঙ্গা বয়ে যেত। দীপঙ্কর ওপরে মার পাশে বসেছিল। গোলমাল শুনে সেও নিচে নেমে এসেছিল। সদর দরজার বাইরে এসে জিজ্ঞেস করলে, কি হলো? সন্তোষ কাকা হাসল, বললে, হবে আবার কি বাবাজি, এই তোমাদের কলকাতার ফেরিওয়ালাদের আক্কেলখানা দেখছিলাম। তা শেষ পর্যন্ত সব গোলমাল মিটে যায়। সন্তোষ কাকা ভেতরে চলে আসে। দীপঙ্কর বলে, আপনি ওইসব ব্যাপার নিয়ে কেন মাথা ঘামান কাকাবাবু? ওদের সঙ্গে আপনি ঝগড়া করে পারবেন না। সন্তোষ কাকা বলে, এই দেখো বাবাজি, তুমিও ভুল করলে। আমি কেন ঝগড়া করতে যাব ওদের সঙ্গে? আমার ঝগড়া করার দরকারটাই বা কি? আমি কারোর সাথেও নেই, পাঁচেও নেই। আমি চুপচাপ ঘুরে বেড়াই আর কাঁসি বাজাই। আমার দরকার কি কারোর সঙ্গে কথা কইবার? আমার কথা বলতে বইয়েই গেছে। দীপঙ্কর নিজের ঘরে চলে যাবার পরে ক্ষীরতা কাছে এলো, বললে, তুমি কেন সব ব্যাপারে থাকো বাবা? সন্তোষ কাকা খেপে যায়, বলে, কি কি বললি তুই? আমি সব ব্যাপারে থাকি? কখন আমাকে তুই সব ব্যাপারে থাকতে দেখলি? কখন থাকতে দেখলি বল, বল তুই। মা বিছানায় শুয়ে শুয়ে বিরক্ত হয়,
বলে, দীপু, নিচে গোলমাল হচ্ছে কিসের রে? দীপঙ্কর বলে, ও কিছু নয় মা, ও কিছু না। এমনি রোজ একটা না একটা গোলমাল বাঁধে বাড়িতে। সামান্য উপলক্ষকে কেন্দ্র করে গোলমাল বাঁধাতে সন্তোষ কাকার জোরে নেই। খেতে বসে সন্তোষ কাকা মেয়েকে বকাবকি করে। এ কি রেঁধেছিস রে খিরি? কি ছাই রেঁধেছিস শুনি? দীপু এই ছাইয়ের রান্না খেতে পারবে? তেল না দিলে চচ্চড়ি হয়? খাবো না আমি, খাবো না, এই আমি উঠলুম। এই বলেই সত্যি সত্যি উঠে দাঁড়িয়ে পড়ে সন্তোষ কাকা। ক্ষীরতা রান্নাঘর থেকে দৌড়ে আসে, গলা নামিয়ে বলে, বাবা, তুমি কি বলো তো? তোমার কি একটুও জ্ঞান নেই? দেখছো না জ্যাঠাইমার অসুখ, আর তুমি চেঁচাচ্ছ এমন করে? সন্তোষ কাকা আরও জোরে বলে, চেঁচাবো না? চেঁচাবো না তো কি করব? এই ছাইপাশ খাওয়া যায়? আমি যে হাঁড়ি হাঁড়ি তেল নিয়ে আসি বাজার থেকে, তা সেই এই ছাইপাশ রাঁধবার জন্য? এই দিয়ে দীপু কি করে খাবে বল দেখিনি? এ কেউ খেতে পারে? আপিসে যাবার আগে সন্তোষ কাকা সামনে আসে, বলে, তা কীরকম রান্না বাবাজি? খেতে কিছু অসুবিধে হচ্ছে না তো? দীপঙ্কর বলে, না। সন্তোষ কাকা বলে, খিরি রাঁধে ভালোই বাবাজি, বুঝলে না, রান্নাটাও ভালোই করে। আমি তো তাই বলি, খিরি, তোর রান্নাটা ঠিক তোর মার মতো হয়েছে। দেখবে বিয়ের পর তোমার কোনো অসুবিধে হবে না। ও ভাত কটা আর ফেলে রেখো না, খেয়ে ফেলো। সন্তোষ কাকা আসার পর থেকে বাজার করা, তদারক করা সমস্তই সন্তোষ কাকা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। কোনো দিকেই দীপঙ্করকে আর দেখতে হয় না। প্রথম প্রথম মার অসুখের জন্য আপিসে যাবার ইচ্ছে ছিল না দীপঙ্করের। মা বলেছিল, না বাবা, আমার জন্য আপিসে যাওয়া বন্ধ করো না, আমি 2 দিনের মধ্যেই ভালো হয়ে যাব। আপিসে যাবার আগে দীপঙ্কর সন্তোষ কাকাকে বলে গিয়েছিল, আপনি একটু মাকে দেখবেন কাকা, পাশে থাকবেন সারাদিন, তারপর আমি আপিস থেকে এসে আবার দেখব। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।